আজকে মার্কেটে যেটা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি কিন্তু পড়ে চলেছে মার্কেটটা, মানে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে 4 দিনের মধ্যে সেন্সেক্স 1600 পয়েন্ট ডাউন হয়ে গেছে। 76,800 সেন্সেক্স দাঁড়িয়ে রয়েছে এবং নিফটি 23,250 এবং মানে ফ্রি ফল ডাউন কনস্ট্যান্টলি হয়ে চলেছে। অনেক আতঙ্কিত, অনেকে জিজ্ঞেস করছে এই সিচুয়েশন কি করব, যখন নিফটির এই সিচুয়েশন, সেন্সেক্স সিচুয়েশন, পোর্টফোলিও গুলো প্রচুর ডাউন। শুধু আজকের মধ্যে 110 ও কারোর ক্ষেত্রে 2%, কারোর 4% হিউজ ভাবে ডাউন হয়ে গেছে পোর্টফোলিও গুলো। এই যে পোর্টফোলিও ডাউন শুধু আজকে বলে না, বিগত কিছুদিন ধরে হতে হতে টোটাল পোর্টফোলিও যাদেরকে রিসেন্ট করেছে তাদের অনেকেরই নেগেটিভ হয়ে গেছে, আর যাদের পুরনো তাদেরও কিন্তু প্রফিট কম। তারা প্রশ্ন করছে স্যার এখন এই মুহূর্তে কি করব, আমরা কি প্রফিট বুক করে বেরিয়ে যাবো? অনেকে জিজ্ঞেস করছে। অনেকে বলছে যে এখন এই সিচুয়েশনে কি আরো হোল্ড করবো কিছুদিন। কেউ কেউ আবার তো উল্টো বলছে পোর্টফোলিও টাকা পাঠিয়ে দিয়ে আমাকে বলছে পোর্টফোলিও স্যার এখন একটু আমাদেরকে অ্যানালাইসিস করে দিন কোনগুলো নেবো, এটাই সুযোগ। প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি সুযোগ? এটা কি কারেকশনের জায়গা, নাকি এই মুহূর্তে মার্কেটটা ক্র্যাশ হওয়ার সিচুয়েশন? কারেকশন বলতে কি বোঝায়, ক্র্যাশ বলতে কি বোঝায়? ক্র্যাশ হচ্ছে হিউজ পরিমাণ কারেকশন। কোভিড এর সময় আমরা দেখেছিলাম প্রায় 15-20% বেশি নিফটি কিন্তু ডাউন হয়ে গেছিল, সেটাকে কিন্তু আমরা বলবো ক্র্যাশ। আরো ডাউন হয়ে, এবং নিফটি 50টা সেরা স্টকের সমাহার, সেটা যদি 20% ডাউন, 15% ডাউন হয়, কারেক্টেড হয়, আলটিমেটলি একটা স্টককে আমরা দেখেছি 40%, 50% কারেক্টেড হয়েছে, মানে অর্ধেক হয়ে গেছে, তারও কম হয়ে গেছে। আবার কারেকশন যদি বলি, একে বলে হেলদি কারেকশন, 5%, 7%, 8%, এগুলো হচ্ছে কারেকশন। এখন এটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা জানতে হবে। এটা জানার জন্য সিচুয়েশন বুঝতে হবে, কোথায় গিয়ে নিফটি পড়বে, কতটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখন কি করা উচিত। যেখানে শ্রীরাম ফাইন্যান্স দেখতে পাচ্ছি হিউজ ডাউন হয়ে গেছে, তারপর হচ্ছে ট্রেন্ড ডাউন হয়ে গেছে, এনটিপিসি প্রচুর ডাউন, টাটা স্টিল হিউজ সিচুয়েশন, আল্ট্রাটেক একেবারে নেগেটিভ হয়ে যাচ্ছে, ভারত ইলেকট্রনিক লিমিটেড ডিফেন্স সেক্টর একটা সেরা কোম্পানি পড়েই চলেছে। যারা কিনেছিল সে সময় সকলে উদ্বিগ্ন, তাহলে কতটা কি পড়বে, শেষ কোথায়? এছাড়া যদি দেখে নিই কেমিক্যাল সেক্টরের স্টক গুলোর মধ্যে এপিগ্রাল প্রায় 8% ডাউন হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই জাস্ট ডায়াল, সেটাও 8% ডাউন হয়েছে। কেপিআই গ্রিন একটা রিনিউয়েবল এনার্জি সেক্টরের প্রায় 5% কাছে কিন্তু চলছে। এছাড়া যেটাকে বলছে মান অ্যালুমিনিয়াম, সেটা 5% ডাউন। তারপরে আরভিএনএল রেলওয়ে সেক্টরের একটি সেরা কোম্পানি, সেটা 5% কাছে ডাউন। মানে এতগুলো গোটা পোর্টফোলিও মানে পড়েই চলেছে। তা এই সিচুয়েশনটা জানার আগে কেন কি হয়েছে, কেন এটা হলো এবং এর ফিউচার কি রয়েছে, তাহলে এখন কি করা উচিত, সমস্ত কিছু নিয়ে জানাতে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক নিউজ পক্ষ থেকে। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। বেল আইকন প্রেস না করলে ইনফরমেশন তোমার কাছে পৌঁছবে না। মানে প্রতিদিনই আপলোড করার চেষ্টা করি, হয় এই চ্যানেল, নাহলে আমার একটা চ্যানেল হচ্ছে বেস্ট ইনভেস্টর গ্রুপ, সেখানেও কিন্তু আপলোড করি অল্টারনেটিভ ওয়েতে। তো এটা হোক ওটা হোক, যেগুলো প্রতিটাই ইনফরমেশন ঠাসা, ওইগুলো ইনভেস্টমেন্ট রিলেটেড, এগুলো ট্রেডিং রিলেটেড, কিন্তু সবগুলোই আলটিমেটলি কিন্তু আমাদেরকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাবে। এবং এটা যদি কন্টিনিউয়াসলি তোমরা স্টাডি করতে পারো, শিখতে পারো, জানতে পারো, বা বোঝার চেষ্টা করো মার্কেটের সিচুয়েশন কি, এখন কি করা উচিত, এইগুলো কি জেনে তোমার লাভ কি হবে, বা আলটিমেটলি লং রানে কি তুমি কি করবে, বা ইমিডিয়েটলি যেগুলোতে তুমি ট্রেড নিয়ে বসে আছো সেগুলোর জন্য কি করবে, সমস্ত কিছু এখানে খবর পেয়ে যাবে। প্রথম ঘটনা সেটা বলবো, সেটা হচ্ছে মার্কেট এই সিচুয়েশন, এতগুলো স্টক এরম ভাবে পড়ে চলেছে, এখন মার্কেটটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় নামতে পারে, কেন হচ্ছে অবস্থা, এবং কি করা উচিত, সবটুকু জানবো। প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিফটি সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি 23,600-তে ওরা বলছিল, 23,600 ভেঙে দিয়েছে, 23,400-তে সাপোর্ট ছিল, সেটাকে ওরা ভেঙেছে, নেবে নিফটি কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে এখন 23,250। ঠিক এখন বাজে টাইম মোটামুটি সকাল 10টা 23, তো এই সময় 23,250-এ দাঁড়িয়ে রয়েছে। যারা অ্যানালিস্ট তারা বলছে 23,263-তে একটা লেভেল ছিল, সেটাকে ভেঙেছে। দ্বিতীয় হচ্ছে 22,800, এই 22,800 মানে কিন্তু এখান থেকে অনেকটা কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা যদি কারেকশনটা দেখা যায় তাহলে কিন্তু 22,800-তে গিয়ে নেক্সট সাপোর্ট দাঁড়াচ্ছে, এবং সেটাকেও যদি ভাঙে তাহলে 22,600 যাবে, মানে অনেকটা কিন্তু। আর 22,000-এর রেঞ্জ যখন 600-তে ঢুকে যাবে তখন দেখতে পাবে আরো অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে রেডি থাকা উচিত এই মুহূর্তে। আর উপর সাইড, আপার সাইড যাওয়ার সম্ভাবনা ওরা যেটা বলছিল, সেটা বলছে যে 23,660, এখন 23,660-এ যাওয়ার সম্ভাবনা, তার উপরে 23,940, যেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, বাধা দিচ্ছে তার উপর উঠতে। তখন 23,600-তে ওঠার সম্ভাবনাটা, সেটাই সম্ভাবনাটা অনেক কঠিন, 900 তো দূরস্থান, 660-এই আসার সম্ভাবনাটা কম রয়েছে। মানে মার্কেটে এই সিচুয়েশন কেন, এটা কি, মানে এই মুহূর্তে এটাকে কেন তৈরি হলো, এইবার আসছে প্রশ্নটার উত্তর। যে প্রশ্নটার উত্তর আমি বলতে চলেছি, প্রথম ঘটনা সেটা হচ্ছে কিন্তু এই যে সেন্সেক্স পড়ে গেছে, কারণ কিন্তু অনেকের যে মত সেটা হচ্ছে ভাইরাস হচ্ছে HMPV ভাইরাস রয়েছে। ভাইরাসটা কিন্তু কর্ণাটক এবং গুজরাট দুটো জায়গাতেই কিছু পরিমাণ দেখা গেছে, পরিমাণ খুব কম,
আগে থেকে বলে রাখা দরকার, সেটা এমন কোনো প্যানিক সিচুয়েশন নয়, কিন্তু এটা ভবিষ্যতে গিয়ে একটা বড় স্প্রেড করবে এবং সেটা অনেকভাবে ছড়িয়ে যাবে। এবং সব থেকে বড় ইনভেস্টররা এটা ভয় পাচ্ছে না, যারা তারা এই কারণে চিন্তা করছে না যে কোভিড আসছে বা কোভিড এর মতো ব্যাপারটা হবে, এরা এই চিন্তাটা করছে যে এটা যদি পরে মানে এখন যদি সেল আউট হতে থাকে এবং সেটা যদি কনস্ট্যান্টলি মানে এফআইআই তো সেল করে চলেছে, কনস্ট্যান্ট আজও করেছে, বিগত মানে মাসের পর মাস ধরে সেল করে চলেছে, এবার যদি ডিআইআইও সেল করা শুরু করে তাহলে মার্কেটে মহাপতন হবে। যেটা এত মাস প্রায় কয়েক বছর ধরে রুখে দিয়েছিল ডিআইআই, সেটা কিন্তু অসুবিধা হবে। ডোমেস্টিক ইনভেস্টরদের বিশ্বাসটা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মুশকিলটা তৈরি হয়। এইচএমপিভি ভাইরাসটা যদি পতন আরো বাড়ে, স্প্রেড করে, ফলে লোকাল ইনভেস্টরদের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা কমে যায়, তাহলে কিন্তু সেল আউট প্রচুর হবে এবং যখন ডিআইআই সেল আউট শুরু হয়ে যাবে তখন মার্কেটটা বিরাট ভাবে পড়বে। তো এই প্যানিকেই অনেকে আবার সেল করে দিচ্ছে, ফলে ইনভেস্টর প্যানিক বলছে এটাকে। এই কারণের জন্য মিডল ইস্ট একটা টেনশন, মিডল ইস্ট ওয়ার আমরা দেখেছি টেনশনটা বহুদিন ধরে চলছে এবং আস্তে আস্তে সেটা কমপ্লিকেটেড জায়গায় চলছে। যেটা ইরান ইসরায়েলের সঙ্গে যে টাসেল যে যুদ্ধটা শুরু হওয়ার জায়গা ছিল, পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের অ্যাটিটিউড পরিবর্তন এবং ইরানের ওপরে যে সাপোর্টটা কমে যাওয়ার কারণটা ব্যাপারে, ফলে এটার একটা অনিশ্চয়তা সৃষ্টি করছে। ফলে ক্রুড অয়েলের ক্ষেত্রে এবং সঙ্গে সঙ্গে ট্রেড যে সমস্ত বিজনেস যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা বড় নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই পয়েন্টটাকে আমি মনে করে নিচ্ছি। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফরেন আউটফ্লো। আমরা দেখতে পেয়েছি যে সেটা হচ্ছে প্রচুর ভাবে মানে বিগত কিছুদিনের মধ্যে আমরা দেখছি যে ফরেন আউটফ্লো কিন্তু প্রচুর হচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু সেল আউট হচ্ছে। মানে এই কিছুদিনের মধ্যে প্রায় 32,000 কোটি টাকার মতো কিন্তু সেল আউট হয়ে গেছে আমাদের, এবং এর ফলে বিগত 4টে ট্রেডিং সেশনের মধ্যে আমরা দেখতে পেলাম প্রচুর পরিমাণে। এবং তার কারণ হিসেবে তৃতীয় যে পয়েন্ট আমরা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কিন্তু চায়না আস্তে শক্তিশালী হয়ে উঠছে, প্রচুর দিচ্ছে, প্রোডাক্ট লিক ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, ফলে ব্যাংকিং সেক্টর চায়নার ক্ষেত্রে এবং আদার যে সমস্ত প্রোডাক্ট রিলেটেড যেগুলো রয়ে গেছে, যেরকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে, আদার ইন্ডাস্ট্রিজ যেরকম এনবিএফসি রিলেটেড ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু আপ হচ্ছে। অবশ্যই ইউএসএ প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই সিচুয়েশন কিছু ট্যারিফের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু তার থেকে বড় ঘটনা যতটা চাপ ভাবা হয়েছিল ট্যারিফ চাপ চার্জ করবে, অতটা কিন্তু চার্জ করবে না বলে প্রেজেন্ট সিনারিওতে আসছে। অর্থাৎ চায়না মোটমাট শক্তিশালী হয়ে উঠছে এবং চায়না যত শক্তিশালী হয়ে উঠবে ইন্ডিয়ার পক্ষে ততটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেটাও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে রুপি কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। রুপি উইক হওয়ার কারণ হচ্ছে ডলার স্ট্রেংথেন, ডলার শক্তিশালী হয়ে উঠছে। ডলার শক্তিশালী হওয়ার কারণের জন্য রুপি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং রুপি যত কমে যাচ্ছে তত কিন্তু সেই দেশের ইন্ডিয়ার পক্ষে ক্ষতিকারক। ফলে ইন্ডিয়ান ইকোনমিটা কিন্তু অনেকটা দাঁড়িয়ে রয়েছে ভারতের হাতে কতটা ফরেন এক্সচেঞ্জ মানি রয়েছে। এবার ডলারের সঙ্গে এক্সচেঞ্জ প্রতিনিয়ত হচ্ছে। আজকে এফআইআর যেখানে দাঁড়িয়ে রয়েছে তারা যখন সেল করছে এবং ডলার যখন দাম বেড়ে যাচ্ছে তখন তারা এগুলো বিক্রি করে তারা অনেক বেশি লাভবান হতে পারছে, যেই লাভবানটা কিন্তু তুলনামূলকভাবে হতে পারতো না। ফলে এখন রুপি উইক হওয়ার কারণে এক নাম্বার তাদের ব্যাপার হচ্ছে। দ্বিতীয়ত ভারত যখন ইম্পোর্ট করছে কোনো কিছু প্রোডাক্ট নিয়ে আসছে কিনছে, তখন তাকে বেশি দাম দিতে হচ্ছে, ফলে ট্রেড ডেফিসিট তৈরি করছে। এটা এই ট্রেড ডেফিসিটটাও কিন্তু একটা বড় ভূমিকা রাখে এবং ফরেন এক্সচেঞ্জ মানে ফোরেক্স কনস্ট্যান্টলি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আমাদের। বিগত কিছুদিন আগে গতবারের আমরা রিপোর্টে দেখলাম প্রায় $4 বিলিয়ন ফোরেক্স কিন্তু আমাদের ডাউন হয়ে গেছে। ফোরেক্সকে অনেক ইকোনমিস্ট বলছে রুপিটাকে স্ট্রেংথেন করার জন্য ফোরেক্সটা লুজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাতে কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আর রুপি স্ট্রেংথেন করার জন্য ইন্টারনাল পজিটিভিটি দরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু সাবসিডি দরকার, ইন্টারনাল যে ইন্ডিয়ার যে প্রবলেম গুলো আছে সেগুলো ঘটনাটা সেটা আমি বলবো কর্পোরেট আর্নিং ফলিং হচ্ছে। কর্পোরেট যে আর্নিং গুলো হচ্ছিল মানে কোম্পানিগুলোর রেজাল্ট যেগুলো দিচ্ছিল সেগুলো কিন্তু কোনোটাই খুব ভালো রেজাল্ট দিচ্ছিল না। এটাও কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। এক্সপেকটেশন যেটা করছিল ইনভেস্টাররা হিউজ একটা প্রফিট হবে, তাদের সেটা মনটা মানে এক্সপেকটেশন অনুযায়ী হতে পারছে না, ফলে এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। বোঝা গেল এটা? এরপরে যে ব্যাপারটা আসছে, যখনই এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে রুপি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে, ফলে যা ইনভেস্টারের বিশ্বাসটা সেটা আঘাত লাগছে এবং তারা কিন্তু সেল করছে। এটা একটা ব্যাপার মনে রাখতে হবে পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট। ইউনিয়ন বাজেট আসছে মোটামুটি ফেব্রুয়ারি 1 তারিখে ইউনিয়ন বাজেটের কথা, মানে আমাদের হাতে মোটামুটি 2 সপ্তাহ রয়েছে। এই যে সব সময়টা, এই সময়টা কিন্তু একটা কারেকশন হবে। কারেকশন হওয়ার পিছনে নর্মালি যেটা হতো আগের নিয়ম অনুযায়ী, আগে হতো বাজেট আসার আগেই কিন্তু
রীতিমতো মার্কেটটা ওপরে উঠে যেত, কিন্তু এখন মার্কেটটা ডাউন হচ্ছে। তার কারণ বাজেটের এক্সপেকটেশন যেটা ছিল ইনভেস্টরদের মধ্যে সেটা কিন্তু এক্সপেকটেশনটা কমে আসছে, মানে বিশাল এক্সপেকটেশন যেটা ছিল সেটা কমে আসছে। বেসিক্যালি গভর্নমেন্টের যে ইনকাম, যদি ইনকাম পরিমাণটা কমে যায় তাহলে বাজেটে সেই সব খরচ খরচা করতে পারছে না। এবারে বাজেটে খরচ খরচা বাড়াতে গেলে মধ্যবিত্ত যারা যারা চাকরিজীবী তাদের উপরে চার্জ হবে বেশি পরিমাণে, তাদের ইনকাম ট্যাক্স চার্জ বেশি করানো হবে, কিন্তু সেটা আবার পরবর্তী ইলেকশনের ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু সেখানে লাগাম দেওয়া হচ্ছে। ফলে একদম এই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে। জিএসটির ক্ষেত্রে কালেক্টেড জিএসটি যেখানে প্রপোজ হচ্ছে 35%, সেটা হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে এবং হওয়াটা স্বাভাবিক বলে মনে করে নিচ্ছে। ফলে মার্কেট বিজনেস ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে একটা বড় এফেক্ট হবে, বিজনেসের ক্ষেত্রে এফেক্ট হবে এবং প্রোডাকশন যেগুলো হবে সেগুলোর দাম অনেক বেড়ে যাবে। ফলে আলটিমেটলি সেটা কেনার জন্য বা সাধারণ মানুষের পক্ষে চাপ সৃষ্টি হবে। ফলে প্রতিটা মানুষের মধ্যে এর একটা এফেক্ট দেখা দেবে। আলটিমেটলি ইকোনমি ক্ষেত্রে এটা একটা স্লো ডাউন তৈরি করবে। অলরেডি আমরা স্লো ডাউনে আছি, আরো এটা নেগেটিভ সাইডে চলে যাবে। পরের পয়েন্ট, আরেকটা ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা এক্সপেকটেশন থেকে অনেক ডাউন হয়ে গেছে। মানে 8% এর উপর এক্সপেকটেশন রেখেছিল ওরা, 8.2 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছিল, সেখান থেকে ওরা এখন চেঞ্জ করে সেটা নামিয়ে নিয়ে আসছে। এই যে পার্সেন্টেজ গুলো কমে আসছে, এর ফলে যারা মার্কেটে বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় বিনিয়োগকারী তাদের উভয়ের পক্ষে কিন্তু ব্যাপারটা খুব কনফিউজড এবং এক্সপেকটেশন না মিললেই তারা কিন্তু তখন এক্সিট করার চিন্তা ভাবনা করে। সেটা হচ্ছে ইউএসএ বন্ড ইল্ড, ইউএস থেকেও কিন্তু বন্ড ছাড়ে এবং সেখানে অনেক সেফ মানি। ফলে যারা ফরেন ইনস্টিটিউশন আছে, ফরেন ইনভেস্টর আছে, তারা মনে করছে ইন্ডিয়াতে অনেক হাই ভ্যালুয়েশন চায়নার তুলনায়। চায়নার যে ভ্যালুয়েশনে আমি জিনিস কিনতে পারতাম, আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, এই পেনটা আমি ইন্ডিয়াতে কিনতে গেলে যা দাম দিতে হবে চায়নায় কিনতে গেলে অর্ধেক দাম দিতে হবে। তাহলে আমি কোথা থেকে কিনবো? আমার দুটো অপশন আছে। আমি এমন সিচুয়েশন আমার নয় যে ইন্ডিয়া থেকে কিনতে যাবো 50 টাকা দিয়ে, যেখানে 25 টাকা থেকে আমি চায়না থেকে কিনতে পারি। তাহলে সবাই চায়নার দিকে যাবে এবং চায়নার যদি সিচুয়েশন নেগেটিভও থাকে, চায়নার যদি কিছু প্রবলেম থাকে, তবুও তারাকে বলে এটা মানিয়ে নেবো, কিন্তু ডবল দাম দিয়ে ইন্ডিয়া থেকে আমি কিনবো না। এর সঙ্গে তৃতীয় ব্যাপার যুক্ত হলো আমেরিকা স্ট্রেংথেন হচ্ছে ডলার, সঙ্গে সঙ্গে কিন্তু যেটা সরকার করবে সেটা হচ্ছে গভর্নমেন্টের বন্ড গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইল্ড বাড়িয়ে দেবে। গভর্নমেন্টের বন্ডের ইল্ড যদি বেড়ে যায় তাহলে কিন্তু মার্কেট থেকে টাকা প্রচুর উঠে যাবে এবং সেই সমস্ত টাকাগুলো কিন্তু গভর্নমেন্ট বন্ডে গিয়ে ডিপোজিট। ব্যাংকিং সেক্টরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো রিমার্কেবল কোনো চেঞ্জেস হয়নি। অবশ্যই যে কোনো দেশের ইকোনমি ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর একটা ব্যাকবোন, মেরুদণ্ড, যার উপর দাঁড়িয়ে থাকে মানুষ। ঠিক সেরকম ভাবে যে কোনো প্রাণীর ক্ষেত্রে সম্ভব, ঠিক সেরকম ভাবে কিন্তু এর ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের ইমপ্রুভমেন্ট হওয়াটা উচিত। কিন্তু ব্যাংকিং সেক্টর যদি তেমন ভালো কিছু প্রকাশ না করতে পারে তাহলে সেই সেক্টরের কোনো ইনভেস্টমেন্ট হবে না, বরঞ্চ ব্যাংকিং যেসব ইকুইটি গুলো আছে সেগুলোতে ইনভেস্ট না করে সেই ব্যাংকে সেভিংস ফিক্সড করে রাখলে বরঞ্চ সুদ বেশি পাওয়া যেত, এরকম অনেকেই বলছে। এবং সত্যি ঘটনা, বিগত কয়েক বছর ধরে এইচডিএফসি ব্যাংক সেরা, যে আইসিআইসিআই ব্যাংক কিংবা এসবিআই ব্যাংক, এসব জায়গায় যদি তোমরা ইনভেস্ট করতে যা রিটার্ন পেতে, বিগত 3 বছর ধরে দেখতে পাচ্ছি আমরা তার থেকে এফডি করলে বরঞ্চ বেশি হতো, এরকম কিন্তু একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে। তাহলে এইটা একটা ব্যাপার। সেকেন্ড একটা পয়েন্ট আসছে, রাশিয়ার যে অয়েল রয়েছে, ক্রুড অয়েল, সেই অয়েল গুলোর উপরে কিন্তু এক ধরনের স্যাংশন নিয়ে আসছে ইউএস। ফলে সেইখানে একটা প্রবলেম আসছে। এছাড়া আরেকটা ব্যাপার আসছে গুরুত্বপূর্ণ, সেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, ওনার যে অ্যাটিটিউড ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। যতই বাইরে যেটাই প্রকাশ করুক না কেন, আলটিমেটলি তারা কিন্তু নিজের দেশকে বাঁচানোর চেষ্টা করবে। ফলে দেশকে বাঁচানোর জন্য ইন্টারনালি যে সমস্ত ওদের কাজকর্ম সেগুলো ওরা করছে। যেরকম 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস গুলো কমিয়ে দেওয়ার চেষ্টা ভাবনা করছে, কস্ট এফেক্টিভনেস বাড়ানোর চেষ্টা করছে, ট্যারিফ চাপিয়ে অন্যান্য জায়গা থেকে যে কম্পিটিশন, ওদের ইউএস মার্কেটে কম্পিটিশনটা কমানোর চেষ্টা করেছে, প্লাস এমন একটা সিচুয়েশন তৈরি করছে ইন্টারনালি যেখানে ট্যাক্স কমানোর চেষ্টা করছে, ইনফ্লেশনটা কমানোর চেষ্টা করছে, ফেড রেট কাট ব্যাপারটা চিন্তা করছে, ফলে আলটিমেটলি নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো এইরকম একটা সিচুয়েশনে এদের যে অ্যাটিটিউড ইন্ডিয়া সম্পর্কে বিরাট ভালো থাকবে এটা কিন্তু এক্সপেক্ট করা যায় না। অর্থাৎ খুব শিগগিরই বেশ কিছু প্রোডাক্টের উপর চার্জ করবে এই ট্যারিফ। যদি এই ট্যারিফ গুলো চার্জ করে আজ হোক বা 2 মাস পরে হোক, তার এফেক্টে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা বিশাল মাপের পরিবর্তন হবে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেট টোটালি কিন্তু ডিপেন্ড করে আছে বিদেশের মার্কেটের উপরে। এই বিদেশের মার্কেটে যত ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে তার থেকে রিটার্ন পাচ্ছি, সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক কাজ চলছে। যদি
এই এক্সপোর্টটা ইন্ডিয়ার কমে যায়, হ্যাম্পার হয়ে যায়, যেটা এখন চলছে খুব ভালো মাত্রায়, তাহলে পর কিন্তু ডলার আসার পরিমাণটা কমে যাবে এবং আলটিমেটলি ফরেক্স গিয়ে হিট করবে, ইকোনমি স্লোডাউন আরো বাড়বে, ত্বরান্বিত হবে। এবং দেশীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেদিকেও আমরা আসবো নজর, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেটটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেখানেও খুব পজিটিভ নেই। এবং উল্টে দেখা গেছে যে লেটেস্ট নিউজ আসছে সেই অনুযায়ী কিন্তু আনএমপ্লয়মেন্ট আস্তে আস্তে আমাদের দেশে কিন্তু বাড়ছে। এটাকে কিন্তু কারেকশন করতে হবে, যেটা করতে হবে সাবসিডি বাড়াতে হবে, পিএলআই বাড়াতে হবে, দেশীয় কোম্পানিগুলোকে উৎসাহ দিতে হবে, এই কাজগুলো কিন্তু করতে হবে। এইগুলো করাটা ভীষণ জরুরি হয়ে পড়ে। এখন আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মার্কেটের এই সিনারিও দাঁড়িয়ে রয়েছে, এতগুলো পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি কোনো পজিটিভ আসার খবর আমি শোনাতে পারছি না। এবং যারা যারা ইনভেস্ট করে রেখেছো তাদের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এবার দেওয়ার জায়গা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখনই মার্কেট এক নাম্বার কোনো মতো কারেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, খুব বিরাট মাপের ক্র্যাশ হওয়ারও সম্ভাবনা নয়, কিন্তু মার্কেটে কিন্তু অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এরা যেটা বলছে নিচের দিকে অনেকটা মানে 22,600-তে ওরা যাওয়ার কথা বলছে, আমি আমার নিজস্ব মত অনুযায়ী এটা কিন্তু হওয়াটা অস্বাভাবিক নয়। যেটা সেটা বলছে, ওরা বলছে 5 to 7% কিন্তু মার্কেট ফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। অর্থাৎ মার্কেট এখন সিচুয়েশন 23,250, 23,250 যদি 10% হয় তাহলে 2,000 পয়েন্ট আরো কমার কথা, তাহলে মানে মোটামুটি 1500 পয়েন্ট কমার কথা। অর্থাৎ এখানে থেকে 1500 পয়েন্ট যদি কমায় তাহলে তোমার দাঁড়াচ্ছে 22,000-এর নিচে 21,800, 21,900-তে চলে যাচ্ছে। তার মানে এতটাই ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে। সেই হিসেব করে প্রথম লেভেলে আমরা ধরে নেবো 22,600-র কাছাকাছি যাবে, হয়ে গেল। এবার আসছি পোর্টফোলিও ম্যাক্সিমাম নেগেটিভে শেষ, বহু মানুষের নেগেটিভ রয়েছে, যারা বহু বছরের পুরনো তাদের নয়, আমার যারা আগে আমি অ্যানালিসিস করে দিয়েছি তাদের কিন্তু ভালো এখনো 40-50% প্রফিটেও রয়েছে তারা টোটাল পোর্টফোলিওতে, যেহেতু পুরনো পোর্টফোলিও গুলো অনেক দিনের অ্যানালিসিস করা, ঠিক আছে। কিন্তু যেসব পোর্টফোলিও গুলো রিসেন্ট আমি 1.5 বছরের মধ্যে অ্যানালিসিস করে দিয়েছি তাদেরগুলো অনেকেরই কিন্তু নেগেটিভ। তারা তাহলে কি করবে? প্রথম ঘটনা হচ্ছে দেখো, মার্কেট লং রান সবসময় আমাদেরকে কিন্তু একটা আশা জুগিয়ে এসছে যে এমন সিচুয়েশন নয় যে সব শেষ। তাই জন্য কখনো যেগুলো প্রফিট করছে সেগুলোকে আমি বুক করে নেওয়াটা ব্যক্তিগতভাবে, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও এডুকেশনাল পারপাস, সুতরাং আমি এভাবে কখনো বাই অর সেল বলতে পারি না। কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত যে কাজ আমি সেটা বলতে পারি, আমি মার্কেটে এখন স্টকগুলোকে হোল্ড করছি, কারণ এই সিচুয়েশন নয়। সেকেন্ড আসছে বাই করার ব্যাপার, অনেকে বলছে পোর্টফোলিও ট্রান্সফার এখন করে দিন, তো ব্যাপার হচ্ছে মার্কেট যে কোথায় দাঁড়াবে সেটা আমরা কেউ জানি না, এই সিচুয়েশন রয়েছে। আমি আজকে তোমার পোর্টফোলিওটাকে অ্যানালিসিস করে দিলাম, পোর্টফোলিওটা অ্যানালিসিস যাওয়ার পরবর্তীকালে যখন সেগুলো কেনা শুরু করলে তারপরেও মার্কেট কিন্তু কিছুটা পড়তে পারে, তাহলে তোমার সেই সিচুয়েশনে সেই রিস্কটা নেওয়ার ক্ষমতা তোমার থাকতে হবে। যদি কিছুটা পরে মার্কেট তাহলে আমার অসুবিধা হবে না, তাহলে সেই মনে করে কিন্তু অ্যানালিসিস করতে হবে। তো এই জায়গা দাঁড়িয়ে রইলো, তাহলে নো এক্সিট করার কোন সিচুয়েশন নেই, এখন হোল্ড করার সিচুয়েশন রয়েছে, যেটা আর নতুন করে বাই করার ব্যাপারটা রিস্কি ব্যাপার, কিন্তু কিছুটা কারেকশন হতে পারে। কিন্তু যদি নিতে চাও এই সিচুয়েশনে কিনতে পারো, এবং সবসময় নিজে ভ্যালুয়েশন চেক করে দেখে নেবে, শুধু ভ্যালুয়েশন দেখে নয় বিজনেসটাকে দেখতে হবে। কোনো কোনো বিজনেস ভ্যালুয়েশন ভালো হাই রয়েছে কিন্তু বিজনেসটা তেমন ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে আজকের মতো এখানে শেষ হলো, সব ভালো থেকো, নেক্সটে দেখা হচ্ছে, নমস্কার।